ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছে। ভয়টা শুধু আমার একার নয়। মোতালেবকে দেখে আমার গায়ে হলুদে উপস্থিত সবাই ভয়ে অস্থির। মোতালেব এলাকার কুখ্যাত এক ছেলের নাম। সারাদিন নেশার মধ্যে ডুবে থাকে। অন্য এলাকার ছেলেদের সাথে মারামারি করে। আর চরম বেয়াদব। মুরব্বি গোছের মানুষদের সাথেও খারাপ আচরণ করে। এলাকার মানুষ মান সম্মানের ভয়ে তার সাথে কেউ কথাও বলতে চায় না। এই ছেলেটা আসছে আমার গায়ে হলুদে। ভয়ের কারণ হলো ছেলেটা আমাকে ভালোবাসে। সবাই আতঙ্কে, না জানি মোতালেব উল্টা পাল্টা কিছু করে বসে। আমার পরনে হলুদ শাড়ি। গায়ে হলুদের স্টেজে আমার 2টা বান্ধবীসহ এলাকার 3-4 জন মেয়ে রয়েছে। মা চাচিরা এক এক করে আমার মুখে কপালে হলুদ ছুঁয়ে দিচ্ছিল। এমন সময় মোতালেব এসে উপস্থিত। তার সাথে আরও 4টা ছেলে। আমি আর চোখে একবার তাকালাম। মোতালেব একটি চেয়ার টেনে বসেছে। বাকি 4 জন তার পেছনে দাঁড়ানো। যেন একটা মাফিয়া দল এসেছে আমাকে উঠিয়ে নেয়ার জন্য। আমি চোখ নামিয়ে নিলাম। চারিদিক পিনপতন নীরবতা। স্পিকারের গান বন্ধ। মানুষজন যেন কথা বলতে পারছে না। কি করা উচিত কেউ যেন বুঝতেই পারছে না। আমি আরেকবার আর চোখে তাকালাম। মোতালেব আমার মুখোমুখি সামনে চেয়ারে বসা। তার চোখ থেকে যেন আগুন ঝরে পড়ছে। খুনিদের চোখের মতো। যদিও আমি খুনিদের চোখ দেখিনি। মোতালেব তো মাস্তান টাইপের ছেলে। সে কি কখনো খুন করেছে? সে উত্তর জানা নেই আমার। মোতালেব এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আবারও চোখ নামিয়ে নিলাম। তারপর কি হয়েছে দাদি? কোহিনূর বেগম কিছুক্ষণ চুপ থাকলেন। চোখের আকার কিছুটা বড় দেখাচ্ছে। মনে হচ্ছে সেই দিনের ঘটনা এখনো কোহিনূর বেগমের চোখে ভেসে বেড়াচ্ছে। তাকে গোল হয়ে 3 নাতনি বসা। 2 নাতনি নিজ ছেলের সন্তান। আরেকজন দেবরের নাতনি। তারা সবাই হাই স্কুলে পড়ে। বয়স 14-15 হবে। তারা অপেক্ষা করছে দাদির গল্প শোনার জন্য। কোহিনূর বেগম আবার শুরু করলেন সেই গল্প। মোতালেব হঠাৎ সেই নীরবতা ভাঙল। স্পিকারের অপারেটরের উদ্দেশ্যে বলল, এই ছেলে গান বন্ধ কেন? ছেলে মেয়েরা নাচে না কেন? অপারেটর ভয়ে হোক বা স্বেচ্ছায় স্পিকারে গান বাজানো শুরু করল। বাচ্চা ছেলেপুলে নাচতে শুরু করেছে। আমাদের সময় বিয়েতে মাইক ভাড়া করে গান বাজানো হতো। নতুন নতুন স্পিকার বের হওয়াতে আমার ছোট ভাই বাবার কাছ থেকে টাকা নিয়ে স্পিকার ভাড়া এনেছিল। গায়ে হলুদ পর্ব আবার শুরু হলো। মহিলারা এক এক করে আমাকে হলুদ মাখাচ্ছে। আমি একটু পরপর মোতালেব ছেলেটার দিকে আর চোখে তাকাই। শান্ত, নীরব চাহনি। আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু চোখ দুটো লাল। মনে হচ্ছিল শান্ত নদীর পানি রক্তাক্ত লাল। কত রাত নির্ঘুম কাটলে চোখের এমন রং হয়। নয়তো বেশি নেশা করার কারণেও হতে পারে। সবাই সেই রাতে অবাক হল। কারণ গায়ে হলুদের পর্ব শেষ হওয়ার সাথে সাথে মোতালেব সাথের 4 জনকে নিয়ে আমাদের বাড়ি থেকে চলে গেল। কিন্তু দ্বিগুণ ভয় নিয়ে পরদিন হাজির হল। আত্মীয় স্বজন আর এলাকার মানুষদের খাওয়ার পর্ব চলছে। বরযাত্রী তখনও আসেনি। আমি ঘরেই বসে আছি। তখন হঠাৎ আমার চাচাত বোন ঘরে গিয়ে বলল, সর্বনাশ কোহিনূর, মোতালেব তো আবার এসেছে গি। আমার গলা শুকিয়ে কাঠ। না জানি বিয়ে বাড়িতে বিশৃঙ্খলা করে। বাবা সাহস করে এগিয়ে গেলেন। মোতালেব ভদ্র ছেলের মতো মাথা নিচু করে বলল, আঙ্কেল, দাওয়াত ছাড়াই চলে এলাম। আমাদের খেতে দিবেন? নাকি আমরা খেলে খাবারে কম হবে? বাবা মুখে জোর করে হাসি এনে বলল, কি যে বলো বাবা। বসো তোমরা। এখনই তোমাদের খাবার দিচ্ছি গু। ওদের খাবার দেওয়া হলো। চুপচাপ খেয়ে তারা চলে গেল। আর কোনো ঝামেলা হয়নি। তোদের দাদার বউ হয়ে আমি এই বাড়িতে চলে এলাম। মিতু এবার 10ম শ্রেণীর ছাত্রী। কোহিনূর বেগমের বড় নাতনি। অনেক বেশি চঞ্চল। প্রতিটি সূক্ষ্ম বিষয়ে তার জানার কৌতূহল বেশি। বাকি 2 জন যখন ধরেই নিয়েছে কোহিনূর বেগমের গল্প বলা শেষ, তখন মিতু নাছোড়বান্দা মোতালেব মিয়ার গল্প শুনবে। কিভাবে একটি মাস্তান ছেলে দাদির প্রেমে পড়ল। কোহিনূর বেগম আবার একটু নীরব। একবার চোখ বুঝলেন। মনে হচ্ছে কল্প জগতে বিচরণ করছেন। খুঁজে আনবেন মণিমুক্তার মতো স্মরণীয় স্মৃতি। কোহিনূর বেগম বলতে আরম্ভ করলেন, মোতালেব আসলে কোনো মাস্তান বা সন্ত্রাস ছিল না। এলাকার বখাটে ছেলে বলা যেতে পারে। হুট করে লেখাপড়া ছেড়ে দিয়ে 4-5 জনের একটা দল বানিয়ে সারা এলাকায় দাপিয়ে বেড়ানো।
মানুষের গাছের ফল চুরি করা, অথবা অন্য এলাকার বখাটেদের সাথে মারামারি, আর পঞ্চায়েতের বিচারকদের এবং অশিক্ষিত কিছু টাকাওয়ালা মাতবরদের অবিচারের বিরুদ্ধে কথা বলতো বলেই সে বেয়াদব। এলাকার অন্য ছেলেরা যখন সবসময় ভদ্র ছেলেদের মতো মাথা নিচু করে থাকত, তখন মোতালেব কোনো অন্যায় হলে প্রতিবাদ করত। তবে এটা সত্য যে এলাকার মানুষরা তাকে ভয় পেত, যেমন ভয় পেতাম আমি ও আমার পরিবার। তার সুদর্শন চেহারা ছিল না, কালো, মোটা আর সামনের পাটির কিছু দাঁত বেরিয়ে থাকত। লোকমুখে শুনেছি মোতালেব অনেক নেশা করে। আমি দেখিনি কখনো, কেবল 2 আঙুলের ফাঁকে সিগারেট রেখে আয়েশ করে টানতে দেখেছি। ওই বছর বাবা উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া এসে জমি কিনে আমাদের বাড়ি করলেন। 2 চাচার সাথে একই বাড়িতে গাদাগাদি করে থাকতে হয় বলে বাবার এমন সিদ্ধান্ত। আমি কেবল কলেজে ভর্তি হয়েছি, 4-5 দিন মনে হয় কলেজে গিয়েছি। এরপরই মোতালেবের সাথে আমার দেখা। মোড়ের কাছে 4-5 জন মিলে আড্ডা দেয়। কলেজ যাওয়ার সময় আমাকে 2 দিন দেখে 3 দিনের দিন আমার পিছু নিয়েছে। আমাকে শুনিয়ে তাদের কথোপকথন। মোতালেব বলছে, এটা আজ থেকে তোদের ভাবি। কেউ যদি তাকে বিরক্ত করে তাহলে তোদের পিটাব। ও সাথের একজন বলল, কি বলেন ভাই? অন্য কেউ বিরক্ত করলে আমাদের পিটাবেন কেন? উত্তরে মোতালেব বলল, তোদের ভাবিকে কেউ বিরক্ত করবে, তোরা সেটা হতে দিবি কেন? আমার তখন ভয়ে ঘাম বের হবার অবস্থা। একে তো এলাকায় নতুন, তার উপর 4-5 ছেলে একত্রে পিছু নিয়েছে। এরপর থেকে বিষয়টা নিয়মিত হয়ে গেল। মোতালেব রোজ নিয়ম করে আমার পিছু নেয়। আমাদের সময়ে কলেজে পড়া মেয়েদের জন্য যুদ্ধের সমান। তখন মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়া হতো। রাস্তায় দাঁড়িয়ে কারো সাথে কথা বলা মানে মেয়েটা খারাপ হয়ে গেছে। সেই পরিস্থিতিতে মোতালেব পুরো এলাকায় এক প্রকার রটিয়ে ফেলেছে সে আমাকে ভালোবাসে। বিষয়টা বাবার কান অবধি আসতে সময় লাগল না। ফলাফল, আমার কলেজ যাওয়া বন্ধ। আমি মা বাবার সামনে আকুতি নিয়ে বলেছি, আমার তো কোনো দোষ সেই। তারা আমার পিছু নিলে আমি কি করব? কোনো লাভ হয়নি। মোতালেব 2-4 দিন অপেক্ষা করেও রাস্তাঘাটে কিংবা কলেজ যাবার পথে আমার দেখা পায়নি। সে দমে যাবার পাত্র নয়। বাড়ির সামনে এসে ঘুরঘুর করত, রাস্তায় ক্রিকেট খেলত। অর্থাৎ আমি বাড়ি থেকে বের হলেই মোতালেব মিয়ার সামনে। একদিন তো পানি খাবার অজুহাতে বাড়িতে এসে উপস্থিত। কাঠফাটা রোদে ঘেমে একাকার হয়ে উঠানে দাঁড়িয়ে হাঁক ছেড়ে ডাকল, কোহিনূর বাড়ি আছো? আমাকে একটু পানি খাওয়াও তো। উজ্জেন কত জনমের চেনা জানা মানুষ। এমন দরদ দিয়ে ডাকল। বাবা বাড়ি ছিলেন না। আমি ঘর থেকে বের হওয়ার সময় মা আমার পিছু পিছু উপস্থিত। কেউ পানি খেতে চাইলে না করতে হয় না, না করলে মরণের সময় পানি পাবে না, এমন একটি কথা তখন প্রচলিত বাক্য ছিল। আমি পানির জগ নিয়ে বের হলাম, গ্লাসে ঢেলে পানি দিলাম। মোতালেব তাকিয়ে আছে আমার দিকে। ধক ধক করে তৃষ্ণার্ত মানুষটা পানি খেয়ে আমাকে বলল, কেমন আছো তুমি? কলেজে যাও না কেন? বারান্দায় মা দাঁড়িয়ে আছে, সামনে দাঁড়িয়ে বখাটে মোতালেব। আমার মনে ভয় ও জড়তা একসাথে ভিড় জমিয়েছে। আমতা আমতা করে বললাম, বাবা আমার কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে। কি এটা ঠিক করেনি? মেয়েদের পড়াশোনার দরকার আছে। পৃথিবীতে মেয়েরা এখন কত এগিয়ে যাচ্ছে, আর তুমি কিনা ঘরের কোণে বসে থাকবে? আন্টি আপনি আঙ্কেলকে বুঝান, কাল থেকেই কোহিনূরকে কলেজে পাঠানোর ব্যবস্থা করুন গো। মা কিছু বললেন না। মোতালেব এমনভাবে কথা বলছে যেন সবকিছু স্বাভাবিক, অথচ তার জন্য আমার কলেজ যাওয়া বন্ধ হলো। আমি জগ গ্লাস নিয়ে ফিরে আসার সময় পেছন থেকে বলল, কোহিনূর তোমাকে আমার অনেক ভালো লাগে। আমার মনে হচ্ছে হাঁটু কাঁপছে। ভয় নাকি জীবনে প্রথমবার এমন কথা শোনার জন্য গায়ে কাঁপুনি দিচ্ছে আমার জানা নেই। কোনোরকমে স্থান ত্যাগ করলাম। মা আমার দিকে তাকিয়ে আছে। মা রেগে আছে নাকি বুঝা গেল না। মোতালেব চলে গেল। বাবা বাড়ি আসার পর মা পুরো ঘটনা এমনভাবে বর্ণনা করলেন যেন বাড়িতে অস্বাভাবিক ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। বাবা রেগেমেগে আগুন। বললেন, আমি এখন মেম্বারের কাছে যামু। আমরা কি এই দেশ উইরা আইছি নাকি? দেশ কি বিচার নাই? মা বাবাকে থামিয়ে বলল, আমগো মাইয়ার কথারা চিন্তা করো একবার। মানসম্মান নিলামে তুইল না। বিচার জমাইলে পুরা এলাকায় জানাজানি হইব। খারাপ পোলা এইডা, মাইয়ার কোনো ক্ষতি করতে পারে। মাইয়ারে পরে বিয়া শাদি দিবা কেমনে? বাবা দাঁতে কিম্মির করে বাড়ি থেকে বের হয়ে গেল। রাতে বাড়ি ফিরল আমার বিয়ে ঠিক করে। তোদের দাদা নাকি আমাকে আগেই দেখেছিল। আমি কোনোদিন দেখিনি, চিনিও না। 1 সপ্তাহ পর বিয়ে।
বাবার মুখের উপর কথা বলার সাহস ছিল না তখন। শুধু আমি না, বাবা মায়ের সিদ্ধান্তের বাইরে তখনকার সময় মেয়েরা যেতে পারত না। বাবা মায়ের সিদ্ধান্ত মুখ বুজে মেনে নিত। আমিও মেনে নিয়েছি। মিতু দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে কি দাদি তুমি দাদাকে পছন্দ করনি? যেহেতু বিয়ের আগে তুমি দাদাকে দেখনি কি? পছন্দ করা, ভালোবাসা সময়ের ব্যাপার। একজন মানুষের প্রতি ভালো লাগা, ভালোবাসা যে কোনো সময় তৈরি হতে পারে। সেহেতু বিয়ের পরও সেটা হতে পারে। আচ্ছা মোতালেব মিয়ার কথা বলো। তোমার বিয়ে ঠিক হবার কথা শুনে তিনি কি করলেন? বাড়িতে আসেনি মোতালেব? আমারও বাড়ির বাইরে যাওয়া নিষেধ ছিল। বাবা বাড়িতে না থাকলে পাশের বাড়িতে একটু যেতাম। ঘণ্টাখানেক থেকে চলে আসতাম। একদিন পাশের বাড়িতে যাওয়ার সময় মোতালেব পথ আগলে দাঁড়িয়ে পড়ল। আমার তখন কেন জানি ভয় লাগেনি। আমার তো বিয়েই ঠিক হয়ে গেছে। তাকে আর ভয় লাগবে কেন? উল্টো তার প্রতি রাগ পুষে রেখেছি আমি। তার জন্য বাবা তাড়াতাড়ি করে আমার বিয়ে দিচ্ছেন। মোতালেব বলল, কোহিনূর, একবার শুধু বলো তোমার এই বিয়েতে মতো নেই। বিয়ে বন্ধ করা 1-2 এর ব্যাপার। আমি রাগ ঝেড়ে বললাম, আমার বিয়ে বন্ধ করার আপনি কে? আপনার জন্য আমার পড়ালেখা বন্ধ হলো। বাবা বিয়ে দিয়ে দিচ্ছে। আর কি চাই আপনার? নিজের এলাকার মানুষদেরও শান্তিতে বাস করতে দিবেন না? এলাকার কোনো মানুষই আপনাকে পছন্দ করে না, ভয় পায়। মোতালেব অবাক হলো আমার কথা শুনে। নরম গলায় বলল, আমি বুঝতে পারিনি এত কিছু হবে। আমাকে মাফ করে দাও। তুমি তাকে মাফ করে দিয়েছিলে? জানি না। গল্পটা এই পর্যন্তই। তবে এটা সত্য যে মোতালেব রয়েছে স্মৃতির পাতায়। আর স্মৃতির পাতায় আছে বলেই তোদের কাছে গল্পটা বলতে পেরেছি। যা এবার তোরা গিয়ে পড়তে বস, নয়তো তোদের মা বলবে আমার জন্য তোদের পড়া হয়নি। কোহিনূর বেগমকে রেখে 3 নাতনি উঠে গেল। একটু পর সন্ধ্যা হবে। দিনের আলো নিভে আসতে শুরু করেছে। কোহিনূর বেগমের চোখ ছলছল করছে। যে কোনো সময় অঝরে ঝরতে পারে বাড়ি। কারণ চোখের বাড়ি কারও বাধা মানতে চায় না। মিতু ফিরে এসে দাদির গলা জড়িয়ে ধরে বলল, দাদি, আমি কিন্তু ওদের মতো ছোট নই। আমাকে যা খুশি বলে বুঝাতে পারবে না। আর আমি কিন্তু বেশ বুদ্ধিমতী। সেটা তুমিও ভালো করে জানো। কোহিনূর বেগম জোর করে মুচকি হেসে বললেন, তো আমার বুদ্ধিমতী নাতনিটা কি বুঝতে পেরেছে? তুমি গল্পের একটা অংশ লুকিয়েছ। সবাই কিছু স্মৃতি একান্ত নিজের করে রাখতে চায়, কাউকে ভাগ দিতে চায় না। জানিসই যেহেতু, তাহলে ভাগ চাচ্ছিস কেন? আমাকে যে মাঝে মাঝে বোন ডাকো, তাই আমাকে ভাগ দিবা? তোরে আসলেই ছোট মনে হয় না রে মিতু? খুব পাকা পাকা কথা বলিস। কথা ঘুরাবে না দাদি। বাকিটুকু বলো আমাকে। মোতালেব মিয়াকে তুমি ভালোবেসেছ কখনো? কোথায় আছে মোতালেব মিয়া? কোহিনূর বেগম দূরে দৃষ্টি দিলেন। 2 চোখে এখন বাড়ি নেই, শুধুই হাহাকার। চৈত্রের খা খা রোদে চৌচির হওয়া 2 টুকরো জমি। বাকি গল্পটুকু কোহিনূর বেগম মনে করলেই বুকের ভিতরটা চিনচিন করে। তবুও আজ বলছেন তিনি। পরিবারের সম্মান আর সমাজে মাথা উঁচু করে সবাই বাঁচতে চায়। আমরাও তেমনটাই চেয়েছি। বাবা মা কোনোদিনই মোতালেব মিয়ার সাথে আমাকে বিয়ে দিতেন না, যাকে এলাকার মানুষ বখাটে, গুন্ডা আর লাফাঙ্গা হিসেবেই জানে। সেখানে বিয়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। আর আমিও তো তাকে ভয় পেতাম। কেন পেতাম জানি না, কিন্তু আমি একা হলে একটা ভাবনা আসতো মনে। একটা মানুষ আমাকে ভালোবাসে, কিন্তু মানুষটা জানে আমি তাকে ভালোবাসি না। সত্যি কি আমি তাকে ভালোবাসি না? মনকে এমন প্রশ্ন করার সাহস হয়নি কখনো। তোর দাদার মেজাজ গরম থাকতো 12 মাস। বিয়ের পর থেকে ঝগড়া করতে করতেই বছর ঘুরত। ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হতো। তখন মনে হতো তোর দাদা হয়তো আমাকে ভালোবাসে না। তখন মোতালেব মিয়াকে মনে পড়ত। মনে মনে ভাবতাম, মোতালেব মিয়া কি এখনো আমাকে ভালোবাসে? আমি জানি এসব চিন্তা মনে আনাও পাপ। তোর কাছে যে এখন বলছি আমার লজ্জা হচ্ছে, কিন্তু তুই তো শুনতে চাচ্ছিস। আমার প্রথম সন্তান তোর ফুফু, তারপর তোর বাবা। 2 সন্তানের জননী আমি। তখনও বাবার বাড়িতে যখন যেতাম শুনতাম মোতালেব মিয়া বিয়ে করেনি। কেন করেনি জানি না, তবে আমার মন বলতো মোতালেব মিয়া আমাকে ভালোবাসে, তাই অন্য কাউকে বিয়ে করেনি। ভালো লাগতো কেউ একজন আমাকে এখনো মনে মনে ভালোবাসে। আবার কষ্ট লাগতো আমার জন্য হয়তো মানুষটা কষ্ট পাচ্ছে বছরের পর বছর। তোর বাবার বয়স তখন 4 বছর।
বাবা আমাদের বাড়ি এলেন। আমি খুশি হয়েছি। কতদিন বাবার বাড়ি যাওয়া হয় না, মাকে দেখা হয় না। বাবার সাথে বাড়ি যাব, কিন্তু যাবার সময় বাবা আমাকে সাথে নিলেন না। কেন নিয়ে যায়নি আমি পরে জানতে পেরেছি। মোতালেব মিয়া সব সময় প্রতিবাদী ছিল। চেয়ারম্যান এলাকায় রাস্তা করবে, রড দিয়ে মোটা করে ডালাই করে রাস্তা, কারণ দুই পাশে কয়েকটা বড় পুকুর। রড দিয়ে ডালাই না দিলে রাস্তা দ্রুত ভেঙে যাবে। চেয়ারম্যানের বোন জামাই রাস্তার ঠিকাদার, রাস্তায় রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ডালাই দিচ্ছিল। মোতালেব মিয়া এলাকার মানুষ সব জড়ো করেছে, দেখিয়েছে কিভাবে রাস্তা করা হচ্ছে। এই রাস্তা কয়েকদিন পরই ভেঙে যাবে। এলাকার মানুষের হস্তক্ষেপে রাস্তার কাজ বন্ধ রাখা হয়েছে। এতটুকুই ছিল ঘটনা। একদিন সকালবেলা সেই রাস্তার পাশের পুকুরে ভাসছিল মোতালেব মিয়ার লাশ। কে বা কারা জেন জবাই করে মেরে ফেলেছে মোতালেব মিয়াকে। অনেকেই অগোচরে বলাবলি করে এটা চেয়ারম্যানের কাজ, কিন্তু প্রকাশ্যে সবাই নিশ্চুপ। 2-4 দিন পুলিশ আসলেও পরে আর এই বিষয়ে খোঁজ নেয়নি কেউ। মিতু হাঁটুতে কনুই রেখে গালে হাত দিয়ে বসে শুনছিল। শোনার পাশাপাশি কোহিনূর বেগমের দিকেও লক্ষ্য করছিল। একটা বৃদ্ধ মানুষ স্মৃতির পাতা থেকে লুকায়িত এক কষ্টের গল্প বলে যাচ্ছে। মিতু কোহিনূর বেগমের হাঁটুতে হাত রেখে বলল, দুঃখ করো না দাদি, মানুষটার জন্য দোয়া করিও। কোহিনূর বেগমের শুকিয়ে যাওয়া চোখ নাতনির দিকে তাকিয়ে বলল, দুঃখ একটাই, মোতালেব হত্যার কোনো বিচার হয়নি। একটা প্রতিবাদী মানুষকে মেরে ফেল, ভয়ে কেউ কথা বলেনি। চিন্তা করো না দাদি, ওদের বিচার আল্লাহ ঠিকই করবেন। কোহিনূর বেগম দীর্ঘশ্বাস ফেলে মুচকি হেসে বলল, যা এবার আমাকে দে, একটু একা থাকি। মিতু উঠে গেল। চারিদিকে অন্ধকার নেমে আসছে। কোহিনূর বেগম দূরে দৃষ্টি দিলেন। বাতির আলোর পাশে কিছু পোকা ঘুরঘুর করছে। কোহিনূর বেগম আজও নিজের মনকে প্রশ্ন করার সাহস পায় না। তিনি কি মোতালেব মিয়াকে কখনো এসব ভাবতে নেই? কিছু স্মৃতি মুছতে না পারলেও কাঁথা জড়িয়ে দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হয়। নীরবে আড়ালে আবডালে পড়ে থাকুক স্মৃতির অন্তরায়।